নির্বাচনে জয়লাভ করার মতো পরিবেশ আমি আগেই সৃষ্টি করেছি। আমার উন্নয়নমূলক কর্মকাণ্ড আমি করোনাকালীন সময়ে এখানে পাহাড়ের মধ্যে ছিলাম। আমি দীর্ঘ 47 বছরের রাজনৈতিক জীবনে অধিকাংশ সময় আমি এখানে কাটাচ্ছি। কেউ বলতে পারি না আমার থেকে 10টা টাকা পাই। আমি চাঁদাবাজি করি, আস্তান করি, কোনো অনিয়মের সেখানে ছিল না। সেজন্য আমার প্রতি মানুষ আস্থা অর্জন করছে, তাই আমি নির্বাচনে জিতেছি। কিন্তু মানুষ তো আজকে ভোট বিমুখ। ভোটের লাইনে মানুষকে ফিরিয়ে আনার জন্য আমাকে ভোটের আগে যে শেষ সমাবেশ করেছি সেখানে আমি বলেছি, ভোটের দিন যদি আমি অনিয়মের ভোটের সাথে থেকে থাকি, আল্লাহ আমার মৃত্যু করে। এই কথাটা মানুষের মনে হৃদয়ে খুব আঘাত করছে। তারা ভোট কেন্দ্রে আসছে এবং আমাকে দিচ্ছে। নির্বাচনের আস্থার যে বিষয়টা বললেন, আপনি তো বিপুল ভোটে যে জয়ী হয়েছেন, সেখানে একটা আস্থা তৈরি হয়েছে। তাহলে এর আগে মানে যে আমাদের অনেকগুলো নির্বাচন হয়েছে, সেগুলো নিয়ে আপনার এখানে কি মানুষকে আস্থা ছিল, মানে ভোট নিয়ে? আসলে সব ভোট নিয়ে তো আস্থা ছিল না। এটা কি সব ভোট বলতে কোন ভোট আসলে, মানে যদি বলেন আর কি সব জাতীয় ভোট, যেটা জাতীয় নির্বাচন যেটা গেল আর কি, আমরা 2 বছর পার গেল জাতীয় ভোট, এটা শেখ হাসিনা শেষে ফল। তারা সরকারের একটা অংশ এবং আমাদের দলীয় অতি উৎসাহী নেতা কর্মীরা শেখ হাসিনাকে গাছ শুদ্ধ দিয়েছে। এটা সত্য। আমি মিথ্যা কথা বলবো না, আমি স্পষ্ট ভাষায় বলেছি। আর আওয়ামী লীগের অনেক দৃষ্টান্ত আছে। যেমন দেখেন, এই যে কুমিল্লাতে সিটি কর্পোরেশনের নির্বাচন, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন, এই 2টা নির্বাচনের দিকে তাকালে আপনি দেখবেন যে দিনের 12টার পর বলা হয়েছে যে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়নি বিএনপির পক্ষ থেকে। নেতারা বলেছেন জাতীয় হয়ে করা। কিন্তু দিনের শেষে দেখা গেল এই 2টা সিটি কর্পোরেশনে বিএনপি জয়লাভ করছে। তো একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হওয়ার কারণেই তো তারা জিতে। তাহলে দৃষ্টান্ত আছে, আওয়ামী লীগ ক্ষমতার আমলে নির্বাচন, ফেয়ার নির্বাচন হয়েছে। আওয়ামী লীগেরও ত্রুটি বিচ্ছুতি আছে, শেখ হাসিনা চেষ্টা করতেছে। আমরা এখানে যেরকম আমরা একটা ফেয়ার নির্বাচন আমরা এখানে করেছি, আমাদের সেই মানসিকতা ছিল বিদায় আমরা এই নির্বাচনটা ফেয়ার করতে পেরেছি। আপনি নির্বাচনের সময় আপনি ষড়যন্ত্রের কথা বলেছেন। আসলে ষড়যন্ত্রকারীরা এক আমল করি চৌধুরী, সে বেশি বড় ষড়যন্ত্রকার। তার ছেলে শুদ্ধ অস্ত্র শস্ত্র এগুলা ভাগাভাগি করছে বিভিন্ন এলাকায় আনার জন্য। প্রশাসন, আমি সিরিয়াস হওয়াতে প্রশাসন কিছুটা দায়িত্বশীল হওয়ার কারণে মোটামুটি নির্বাচনটা সুষ্ঠু হয়েছে। নির্বাচন সময় চাপের কথা বলা হচ্ছিল, সেই চাপটাও কি সেই একরামের কথাই বলবেন, সেই সাংসদের কথাই বলবেন, নাকি অন্য কোনো চাপ হচ্ছিল? কোন বিষয়ে চাপ? এই যে নির্বাচনের সময় বললেন না যে একটা চাপ আছে, এরকম একটা কথা, মানে কথাবার্তার বিষয়ে, অপরাজনীতির বিষয়ে, এগুলা তো চাপ থাকবে। আপনার বিরুদ্ধে কথা গেলে আপনি তো মানসিক ভাবে একটা চাপ দেওয়ার চেষ্টা করবেন, কাউকে না কাউকে দিয়ে। বাংলাদেশে তো রাজনীতিতে এখন কেনা বেচার খেলা চলছে অনেক ক্ষেত্রে। ভালো লোক রাজনীতিতে না, এটা ঠিক না, তাই দেশ চলত না। এখনো আব্দুল হামিদ সাহেবের মতো লোকেরা এখনো আওয়ামী লীগে আছে, যাদের নীতি নৈতিকতা আছে। বিরোধী দলের থেকেও এমপি নির্বাচিত হয়েছে। এ ধরনের লোকগুলা এখনো আওয়ামী লীগে আছে, অনেক আওয়ামী লীগের এরকম আছে।
এই নীতি নৈতিকতা নিয়ে যারা আর আপনার নির্বাচনে আপনার বড় ভাই মানে আমাদের যে সেতুমন্ত্রী এবং সাধারণ সম্পাদক আওয়ামী লীগের ওনার কাছ থেকে কি পরিমাণ সমর্থন পেয়েছে নির্বাচনের সময়? আসলে সমর্থন আমার ওই যে অপরাজনীতি বিরুদ্ধে কথা বলা টলা এগুলা উনি পছন্দ করেন না, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সাহস করে কথা বলবো, অন্যায় অবিচার আমি 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 আমার কমিটমেন্ট থেকে আমি এই কথাগুলো বলেছি। অনেকেই একটা কথা বলে যে আপনি এর আগে কেন এরকম কথাগুলো বলেন নাই। এটা আমি সিদ্ধান্ত নিয়ে শুরু করেছি। আসলে এটা আমার মনের কথা, আমার দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ, সে ক্ষোভের বহিঃপ্রকাশ করছে, সেটা শুরু করছে। জেলা আওয়ামী লীগের কমিটি নিয়ে যে দ্বন্দ্বটা হচ্ছে, এটা বলা হচ্ছে, অনেকেই বলাবলি করতেছে যে একটা চৌধুরীর সঙ্গে আপনাদের যে দ্বন্দ্ব, আসলে এটা কি জেলা আওয়ামী লীগের এই কমিটি নিয়ে আসলে কি বলবো? আমার কমিটি নিয়ে দ্বন্দ্ব, আমার দ্বন্দ্ব হচ্ছে অপরাজনীতির বিরুদ্ধে। সেটা কিরকম? অপরাজনীতি যেমন এই যে টাঙ্গালবাজি, সেখানে আপনার এই যে 12-14টা ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে তার লোক নিয়োগ করা আছে, তারা সেখানে আপনার 2-3 জনকে ম্যানেজ করে অন্যদিকে টেন্ডার ইয়ে করতে দেয় না, জব করতে দেয় না, 2-3 জনের জব করে, তাদের ম্যানেজ একজনকে লয়েস্ট করে, ওই লোককে কাজ দেয়, তার থেকে 10 থেকে 12% টাকা নেয়। প্রত্যেকটা ডিপার্টমেন্ট এটা চলতেছে। এই টাকা বড় অংশীদার হচ্ছে একরামুল করিম চৌধুরী। খবর নেন, আমি মিথ্যা কথা কইলে খবর নেন, যদি এটা সত্য না হয় আমার বিচার হইত। প্রস্তাবিত যে কমিটি ছিল ওটা কি আপনাকে মানে প্রস্তাবিত কমিটি কি আপনাকে দেখতে প্রস্তাবিত কমিটিতে আমাকে রাখছে, আমি থাকবো না। ওটা হাতে পেয়েছেন কিনা, যে আসলে কারা কারা আছে এইটার ভিতরে যারা আছে? জি জি, ওটা এরা বসন্ত। আমি 2-1 জনের রেফারেন্স দিই, যেমন জাভেদ সিনিয়র সহসভাপতি, সে কে 111-এ এরা জননেত্রী শেখ হাসিনাকে জেলে দিছে, আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেবের জেলে দিছে, নির্যাতন করছে। এরা আজকে সিনিয়র সহসভাপতি। তারপরে হাওয়া ভবনের মানে সে আজকে সিনিয়র সহসভাপতি, সে আজকে সহসভাপতি। এরকম আর কি, এই যে 20-25 জন যারা বসন্তের কুকি, তারাই আজকে নোয়াখালী রাজনীতিটা নিয়ন্ত্রণ একরাম চৌধুরীর নেতৃত্ব। আপনার ভাই সাধারণ সম্পাদক থাকা অবস্থা এরা কিভাবে এরা নিয়ন্ত্রণ করতেছে, উনি কি নিয়ন্ত্রণ করতে পারতেছে না? উনি কিভাবে করতেছেন জানি না, ওনার কাছে কমিটি গেছে, এটা নিয়ে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেই। এখন উনি কি চিন্তা করতেছেন জানেন, কোথায় যাবেন আমি তো বলতে পারবো না। আপনার সাথে আমার রাজনৈতিক আলাপ কখনো আমি করি না। ওনার সঙ্গে আপনার কোনো দ্বন্দ্ব নাই? আপনার সাথে আমার কিসের দ্বন্দ্ব? অনেকে বলে যে ওনার সঙ্গে মানে আপনার ভাবির সঙ্গে একটা কথা, আমার ভাবির সাথেও কিছু নাই। আমার ভাবি একজন চেয়ারম্যানের পক্ষে কথা বলছে, উপজেলা চেয়ারম্যানের মনোনয়ন ব্যাপারে কথা বলছে, আমরা তার বিরোধিতা করছি। আমরা যাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাইছি সে চেয়ারম্যান হয়েছে, সে নমিনেশন পাইছে। এটাই হইল ওনার সাথে আমার ভুল বুঝাবুঝি, এটা স্বাভাবিক হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, এই যে আপনি নির্বাচনের সময় আরেকটা কথা, যে দমকায় গুলি করবে, যাত্রা করে দেবে, এরা আসলে কারা? এরাও কি একরাম চৌধুরী? এটা কি আপনাকে ফোনে এই হুমকিগুলো দিচ্ছিল নাকি? দমকাইছে বিভিন্ন ভাবে। আচ্ছা, আমি নাম্বারও দিচ্ছি, আননোন নাম্বার থেকে ফোন দিয়েছে। তারপরে জাতীয় পর্যায়ে যে ষড়যন্ত্রের কথা, সেটা আসলে সেই ষড়যন্ত্রটা আসলে কি? কোন জাতীয় মানে দলীয়ভাবে জাতীয় পর্যায়ে একটা ষড়যন্ত্র চলছে, এরকম একটা কথা নির্বাচনের আগে আপনি বলেছিলেন। এটা আসলে মূলত এই ষড়যন্ত্রটা আসলে কি? জাতীয় পর্যায়ে ষড়যন্ত্র না, জাতীয় পর্যায়ে কিছু নেতা ও কারণে কিছু কথাবার্তা বলছে, এটা অনাকাঙ্ক্ষিত। আমরা জাতীয় নেতাদের থেকে এটা আশা করি। আমি গ্রামের একটা ছোটখাটো কর্মী আর পৌরসভার মেয়র,
আমাকে নিয়ে জাতীয় নেতারা কোনো মন্তব্য করা ঠিক না। এখানে দেখেন, আমি একটু আগে ফাইলাম, কথা বলার অধিকার তো আমার ঘোষণাপত্রে দিয়েছি, জি দলের ঘোষণাপত্র। সেখানে 7 কতে বলা হয়েছে বাক ব্যক্তি চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা, সংগঠন করার অধিকার, সভা সমাবেশ, নাগরিকের চলাফেরার স্বাধীনতা এবং ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করা হবে। তাহলে আমি গঠনতন্ত্রে আছে। আমার বাক ব্যক্তির চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা তো আমার গঠনতন্ত্রই আমাকে দেওয়া হয়েছে, ঘোষণাপত্র। এটা তো আমাকে দেওয়া হয়েছে, বলতে অসুবিধা কোথায়? যারা আজকে আমার সমালোচনা করে, এরা গঠনতন্ত্র ঘোষণাপত্র সম্পর্কে ওনাদের কোনো ধারণা নেই। তারা তো সংগঠনের সাথে নাই, রাজনীতির সাথে নাই, মানুষের সাথে নাই। তারা আছে আকাম কুকাম, অনিয়ম করিয়া কিভাবে টাকা পয়সার পাহাড় গড়ে তুলবে সেদিকে ব্যস্ত। এরা তো দল করে না। এরা মনে করে যে নির্বাচন আসলে টাকা পয়সা কিনে, টাকা পয়সা দিয়ে কিনে ভোট নিয়ে, ভোট কাজ ছবি করিয়া আন্ডু ফান্ডু গান্ডু এদেরকে নিয়ে ভোট কাজ ছবি করিয়া তারা নির্বাচনে জয় না। এই জন্য তারা সংগঠন সম্পর্কে বুঝেও না, সংগঠন করেও না। জি একটা হচ্ছে, এই যে আপনি অপরাজনীতির বিরুদ্ধে যে যুদ্ধে নেমেছেন, মোটামুটি শুরু হয়ে গেছে, অনেকদিন হয়ে গেল, তো সেই ক্ষেত্রে হচ্ছে এই অপরাজনীতির বিরুদ্ধে যুদ্ধটা তো চালিয়ে যাবেন। জি অবশ্যই। সেটা তো সেই ক্ষেত্রে তো আপনার জন্য অনেক হুমকি আসবে বা বাধা আসবে, বা আমাকে বহিষ্কার করলে, আমি যদি বঙ্গবন্ধুর কথা বলি, ওই যে আব্দুল মালেক উকিল সাহেব বলছিল আমাদের ওনাকে বহিষ্কার করার পর, উনি বলছে যে আমি সরকারি অফিসের কর্মকর্তা নয়, যে আমাকে পদচ্যুত করলে আমি বাসায় বসে থাকি। আমি রাজনীতি করি, আমি রাস্তায় বঙ্গবন্ধুর কথা বলবো, আওয়ামী লীগের কথা বলবো, কেউ কি আমার মুখগত করতে পারবে? আমার করবো। আমি বঙ্গবন্ধুর কথা বলবো, শেখ হাসিনার কথা বলবো, কেউ কি আমার মুখগত করতে পারবে? বলেন, আমি এর বাইরে কোথায় যাব? আমি এই দলের সাথে আসি, আর বাকি সময়টুকু এই দলের সাথে থাকি। বহিষ্কার করলে সাধারণ সমর্থক, আমার সমর্থন করার অধিকার নেই। হ্যাঁ, অবশ্যই আছে, আমি সমর্থন করি, এটার সাথে থাকুন। এবং একা দাঁড়াই, কেউ না আসলে একা দাঁড়াই, এই অপরাজনীতির বিরুদ্ধে কথা বলি। এবং কি আপনি বলছিলেন, আপনি নিজেই বলেছিলেন যে বঙ্গবন্ধুর আদর্শ রাজনীতি করে যাবেন আপনি। জি অবশ্যই। এই যে মালেক উকিলের কথা যেহেতু আসলো, সেটা বলি যে আমাদের আসলে একটা সময় ছিল যেমন মালেক উকিল সহ আরো কয়েকজন বড় নেতা ছিল, কিন্তু বর্তমানে যদি আমি ধরি, যেমন আপনি নিজেই বলেছিলেন যে ওবায়দুল, আপনার ভাইয়ের কথা বলেছিলেন, কাদের সাহেবের কথা, তারপরে হচ্ছে মদুদ সাহেবের কথা বলছেন, এর পরবর্তীতে বলতেছেন যে আমাদের নোয়াখালীতে হচ্ছে, মানে এখানে নোয়াখালীতে হচ্ছে রাজনীতিতে খুব সংকট সময় আসতেছে, নেতৃত্বের সংকট। তো এই বিষয়টা আসলে কিভাবে উত্তর হয়, বা আসলে এই বিষয়টা আপনি একটু বলেন, আসলে সামনের ভবিষ্যৎ কি আসলে এখানে রাজনীতি নয়? এই যে উত্তরণের পথটা কোথায়? অপরাজনীতিবিদেরা যদি রাজনীতি নিয়ন্ত্রণ করে, সেক্ষেত্রে আপনি ভালো লিডারশিপ সৃষ্টি হওয়ার কোন অবস্থা তৈরি হবে? বলেন, কাকে দিয়ে আপনি তৈরি? এটা পারবেন না, এটা সম্ভব না। আজকে মেধাবীরা রাজনীতিতে যদি না আসে, রাজনীতি মেধা শূন্য, কিন্তু মেধাবীদেরকে তো আমরা রাজনীতিতে আনতে পারতেছি না। আজকে ভালো ছাত্ররা রাজনীতি করে না, এটা কাদের ব্যর্থতা? এই যে আমরা রাজনীতিবিদ যারা আছি তাদের ব্যর্থতা। সেটা কি মানে আগের যে বিএনপি ক্ষমতা ছিল, বা এরশাদ সাহেব ক্ষমতা ছিল, বা আওয়ামী লীগ ক্ষমতা আসছে, মানে এই দোষটা কি সবার উপর যাবে? এরা তো বাংলাদেশে অপরাজনীতির জন্মদাতা হইল বিএনপি এবং জাতীয় পার্টি, এবং ভোট কারচুপির জন্মদাতা হইল বিএনপি। তারা শুরু করছে, এরপরে জিয়াউর রহমান এরশাদ শুরু করছে। সকল অপকর্মের হোতা হইল তারা। এ দেশটাকে অপকর্মের দিকে নিয়ে গেছে। ৭৫ 15 আগস্ট
বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তারা। কিন্তু আওয়ামী লীগ সরকার তো দীর্ঘদিন ক্ষমতায়, সুযোগ তো ছিল ওই পদ থেকে বের হওয়ার। এটা চেষ্টা করতেছি শেখ হাসিনা, চেষ্টা চলতেছে। চেষ্টা চলতেছে। শেখ হাসিনা কি না করছে দেখেন, কিন্তু কি না করছে। আজকে এই যে গত 2-3 দিন আগে যে এই 70,000 গরিবের মধ্যে এই যে ঘর বিতরণ করছে, ইতিহাস এটা বিরল নয়, বিশ্বের ইতিহাসে বিরল। এই যে পদ্মা সেতু করছে, আমি আমার 4 নম্বর ওয়ার্ডে ভোটের জন্য গেছি, এক মহিলা আমারও বললো যে আপনি কেন আসছেন? আমি বললাম যে কি আমি বিব্রত যে এই কথা কেন বললো, কোথায় আমাকে জিজ্ঞাসা করলো, বললো যে জননেত্রী শেখ হাসিনা এই যে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছে, জি, আমি আপনাকে ভোট দেবো না, কাকে ভোট দেবো? এটা বিশ্বে বিরল। শেখ হাসিনার উন্নয়নকে আজকে একটা গোষ্ঠী যারা অপরাজনীতি করে, এরা যেহেতু দলের ভিতরে এরা এই যে বসন্তের কুকি, এরাই আজকে অপরাজনীতি গুলা করতেছে, ত্যাগীরা আজকে হারিয়ে যায়। আমি আপনাকে একটা রেফারেন্স দিই, আমার কষ্ট লাগছে। আমি 3 দিন আগে যখন শুনলাম যে বাংলাদেশ আওয়ামী লীগের একটা উপকমিটিকে, আমি নামও জানি না যে কোন উপকমিটি, একটা উপকমিটিতে আমার একজন আপন বাতিজা সদস্য, সে কোনোদিন আওয়ামী লীগের অফিসেও আসে। এগুলো আসলে কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে? এখন এই কথাগুলা বলতে গেলে তো আমি পাগল উম্মাদ, এই কথাগুলা বলতে গেলে আমাকে চিকিৎসা করতে হবে। ওই যে আমি অসুস্থ, নিশু চৌধুরী তো আপনাকে নিয়ে আমাকে একটু আগে একরাম চৌধুরী বললো যে অসুস্থ, অসুস্থ চৌধুরী তো বললো, এর কথা বললো, এ আমাকে ওষুধ কি খাওয়াই দিছে, আমি অসুস্থ হয়ে গেছি, আমাদের চিকিৎসা করতে হবে। আমি যখন এই কথাগুলা বলি চিকিৎসা করি, এই হলো অবস্থা ভাই, এদের চলে এভাবে কি বলতে পারবো। আপনার মতো একজন জ্যেষ্ঠ নেতা, যে ত্যাগী নেতা, তো সেক্ষেত্রে আসলে যেমন এটা নিয়ে ত্যাগ করিলাম, যেমন অনেকেই বলা ভোগ করে অন্যরা, আমাদের তো ভোগের দরকার নাই। আমরা দলটা যদি সুন্দর চলে, বঙ্গবন্ধুর আদর্শ যদি সবাই লালন করে, জননেত্রী শেখ হাসিনা যে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা দিছে, সেটা যদি বাস্তবায়িত হয়, তাহলে আমাদের এত কষ্ট, এত শ্রম গ্রামের আমরা প্রতিফলন পাব। আপনার এই যে আপনার মেসেজটা কি প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছায়? পৌঁছায় কার কে কারণ? সাধারণ সম্পাদক, আমার ভাই সাধারণ সম্পাদক, ওনারা ওনাদের সুবিধা মতো কথা বলে, সবাই সুবিধা মতো কথা বলে। আমাদের সকলেই সত্য কথা বলা উচিত। জি, আপনি যে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন, আপনার ভাইয়ের কাছে তো ওয়াহিদুল কাদের সাহেবের কাছে তো তথ্যগুলো যাচ্ছে, উনি আসলে এই পর্যন্ত আপনার কোনো মেসেজ দিয়েছে কিনা? যে মেসেজ আমাকে তো নিষেধ করতেছে যে কথা না বলার জন্য, রক্তচক্ষুও দেখাইতেছে না, আগে দেখান নাই, এখন দেখাইতেছে। কিন্তু আপনি তো সত্য বলে যাবেন, বিরুদ্ধে কাজ আমি বলে যাবো, আমি উপরে আল্লাহ চা কাউকে বলবো। জি, অন্যদের ক্ষমতা আমাকে মারি ফেলাই দিবে। ওদের কাছে অস্ত্র আছে, আমার কাছে ভাই অস্ত্র, আমি অস্ত্র রাজনীতি করি না। আল্লাহর গজব পড়ুক যদি আমি অস্ত্র রাজনীতি করে থাকি, আমি অস্ত্র রাজনীতি করি না। আমাদের মেরে ফেলতে পারি, আমাদের জেলে দিতে পারি, জেলে খাটার অভ্যাস আমার আছে। আর মেরে ফেললে আমি কবরের জায়গাটা এমনিতে রেখে দিচ্ছি যে আমার এখানে আমার মাটি, এটা দেখে দিচ্ছি। একটু আগে তো বললেন যে ভাইয়ের সঙ্গেই কবরটা চাচ্ছেন। হ্যাঁ, ভাইয়ের সাথে কবরটা চাইছি। ভাই কি বললো এই বিষয়ে, যে কবর যাওয়ার পরে কি বললো? না, ওনার থেকে তো চাই। ও আচ্ছা, মানে উনি যেখানে কবর দেওয়ার জন্য বলছি, এর পাশে আমি বলছি যে এখানে আমার। ও আচ্ছা, এটা মানে ওনাদেরকে বলেন না, আপনি নিজে বলতেছেন? আমি বলছি, মানে আমি দেখে দিচ্ছি এখানে আমাদের কবর দিই। উনি বলছে যে আমাদের এখানে কবর দিই, আমি বলছি আমাদের এখানে কবর। আচ্ছা, এই আর কি, পাশাপাশি। আমি শেষ করে দিচ্ছি। আর একটা হচ্ছে এই যে
আপনার এই যে একরামের যে বিষয়টা আপনি একটু আগে বললেন, তারপর আমি একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে উনি রাজাকার, আপনার পরিবার রাজাকার রাজাকার এই কথাটা হঠাৎ করে ওনার এইভাবে কেন এই কথাটা নিয়ে আসবে? দাদা তো সুস্থ মানুষ, উনি যে সেদিন এটা ভাইরাল হয়েছে জি ওনার ইয়েটা ভিডিও লাইভ ভিডিওটা ভাইরাল হয়েছে, জি জি, আবার মুসল দিছে উনি। সে দিচ্ছে উনি নাকি এটা তো আমার বলার দরকার নেই। জি কিন্তু সেখানে তিনি অসুস্থ প্রমাণ হন, তিনি যে অসুস্থ এটা কি প্রমাণ হয়নি? ওনার কথাবার্তা, ওনার অঙ্গভঙ্গি সব মিলে প্রমাণ হয় যে সে অসুস্থ, অর্থাৎ মাদকাসক্ত, এটা প্রমাণ হয়। একজন মাদকাসক্ত, একজন অসুস্থ লোক আরেকজনকে নিজের অপকর্ম ঢাকা দেওয়ার জন্য অসুস্থ বলে, এটাই হচ্ছে সত্য। এর সম্পর্কে খবর নেন মিডিয়ার লোক, ক্ষমা চাইছে এটা নিয়ে, কি ক্ষমা চাইছে আপনার কাছে? কার কাছে? এই যে আপনাকে যে রাজাকার পরিবার বলাতে উনি কি ক্ষমা চাইছে? ক্ষমা চাইলেও বা বিপদের সাহেবের কাছে চাইবো, আমি তো ছোটখাটো মানুষ, আমার কাছে কেন? নিশ্চিন্ত চৌধুরী আপনাকে আসলে এমন কিছু কথা বলতেছে, আসলে এটা কিভাবে আসলে এই বিষয়টা? শুনেন, আমরা যে যখন ক্ষমতায় আসি, কিছু কিছু লোক মনে করে যে এটা আমাদের পারিবারিক সম্পর্ক, যা ইচ্ছা তা বলা যায়, যা ইচ্ছা তা তারা করে। আমি এর বাইরে কোনো কিছু বলতে চাই না। ধন্যবাদ।